রাজনৈতিক দলগুলোর মত কি বা আপনি কথা বলে কি বুঝেছেন যে আসলে তারা কি চায়? কমিশন হচ্ছে তারা শুধু সুপারিশ করার এখতিয়ার রাখে, জি, সেটা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতে হবে সরকারকে। ঐক্যর ভিত্তিতে যদি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয় তাহলে আসলে ফলটা কি দাঁড়াবে রাজনৈতিক দলগুলো? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আছি। মোল্লা ভাই, আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ করেছেন। আমরা জানি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, নির্বাচনী একটা ভাব তৈরি হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে। আপনার আজকের নিউজটি হচ্ছে যারা ঋণ খেলাপি এবং যারা বিভিন্ন মামলার আসামি তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি একটু বলেন বিস্তারিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে নিয়ে আসলেন, এটার উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাদের সময়ের স্টুডিওতে যারা বা আমাদের সময়ের দর্শকেরা দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে নিউজের মধ্যে কি আছে, বা আসলে আসামি এবং ঋণ খেলাপি তারা কি নির্বাচন করতে পারবে না? আপনি কোন জায়গা থেকে আসলে নিউজটি করেছেন? দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে আমাদের প্রশাসন ব্যবস্থা বলেন, আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা আবার রাষ্ট্রীয় কাঠামো পুরো একটা পরিবর্তন আনার জন্য কয়েকটি কমিশন করেছিলেন। সেই কমিশনের একটি ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন আছে, অন্যান্য কমিশন আছে। তো সেই নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের যে প্রস্তাব সুপারিশ আকারে প্রধান উপদেষ্টার কাছে গত 15ই জানুয়ারি দিয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেই সুপারিশগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা দেখার সুযোগ হয়েছে, দেখেছি। এবং আপনি জানেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব, তিনি গণমাধ্যমে কথা বলেছেন, একটা প্রোগ্রামে কথা বলেছেন। সেই তার কথা এবং সুপারিশগুলো পর্যালোচনা করে আমরা যে নিউজটা করেছি, আপনি শিরোনাম বললেন যে খেলাপি এবং বিভিন্ন মামলার আসামি তারা আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা প্রস্তাব তারা করেছেন। কমিশন হচ্ছে তারা শুধু সুপারিশ করার এখতিয়ার রাখে, জি, সেটা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতে হবে সরকারকে। সরকার কারা? এই যে প্রস্তাবগুলো করেছেন সেটা কিন্তু আইনে আনতে হবে। আইনি কাঠামো তৈরি করতে হলে নির্বাচিত সরকার লাগবে। পরবর্তীতে যারা যে দল বা জোট নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, সেই দল বা জোট তারা যদি মনে করেন যে যে প্রস্তাবগুলো দিয়েছিলেন সেই প্রস্তাবগুলো গ্রহণযোগ্য, তখন তারা আইনি কাঠামোর মাধ্যমে নিয়ে তখন সেটা বাস্তবায়ন করতে পারবে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিবে সেই প্রস্তাবগুলো নিয়ে তারা একটা জাতীয় কমিশন করা আছে, সেখানে সেই কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই সভাপতি, এবং সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান তাকে এখানে সহসভাপতি করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন, তো তাদেরকে নিয়ে একটা বৈঠক করবেন, তাদের মতামত নেবেন। তারা তখন বলবেন যে এই সুপারিশ আসছে, আপনারা কি বলেন। তখন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয় এবং তারা যদি বলেন যে ঠিক আছে আপনি এই XYZ এই সুপারিশগুলো এখন বাস্তবায়ন করেন, পরবর্তী সরকারের উপর ছেড়ে দেন, তখন ঠিক সেইটুকুই এই সরকার নিতে পারবে, তার বাইরে কিন্তু নিতে পারবে না। আপনি যে কথাটা বলছেন ঋণ খেলাপি বা ফেরারি আসামি, তো এইখানে মূলত জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে এবং মানুষের যে চেতনা, মানুষের যে পরিকল্পনা, সেটাকে ধারণ করে হয়তো সুপারিশগুলো করা হয়েছে। কিন্তু আমি যদি অতীতের রাজনৈতিক কালচার, আমাদের বিগত নির্বাচনের কথা যদি বলি, সেই নির্বাচনগুলো নিয়ে যদি আমি পর্যালোচনা করি, তাহলে দেখবেন যে আমাদের দেশে এই নজরিও ছিল যে জেলখানায় বসেও সে নির্বাচন করেছে। প্রয়াত রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এবং আমরা অন্য অনেক দেশে, উন্নত দেশগুলোতেও দেখেছি যে
মামলা চলছে এবং নির্বাচনে তারা প্রার্থী হয়েছে চলমান অবস্থায় প্রার্থী হয়েছে এবং বিজয় লাভ করছে। এখানে বিগত সময়ে আমাদের নির্বাচনগুলো বা আমাদের আইন ব্যবস্থায় এখন কি আছে কিন্তু মোল্লা ভাই, আমি একটা জায়গায় আপনাকে একটু থামাতে চাই, সেটা হচ্ছে যে যদি এই সরকার মনে করে যে আপনি যেটা বললেন জাতীয় সরকার বা জাতীয় যে ঐক্যর ভিত্তিতে যদি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়, তাহলে আসলে ফলটা কি দাঁড়াবে রাজনৈতিক দলগুলোর? কারণ অনেকেই কিন্তু বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন ঋণ খেলাপিতে জর্জরিত। সেই জায়গায় আসলে কি দাঁড়াবে, বা আসলে মানবে কিনা, বা এটা বাস্তবায়ন সম্ভব কিনা? রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই সুদূর প্রসারী চিন্তা করেন। যদি সেই দলের যদি সুদূর প্রসারী চিন্তা না থাকে, তাহলে সেই দল, আমি এই যে একটা কথা আছে বাংলায় যে খাল কেটে কুমির আনা, তো আমার বিশ্বাস যে রাজনৈতিক দল এরকম কোনো সিদ্ধান্তে যাবে না যেটা অদূর ভবিষ্যতে সেই ফাঁদে সে আটকে যাবে। হ্যাঁ, নিজেদেরকেই পড়তে হবে। কারণ আমরা দেখেছি যে অনেকগুলো সিদ্ধান্ত, মানে যত আগস্টের পতনের পরে যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা কিছু কিছু সিদ্ধান্ত, কিছু কিছু আইন করেছিল, যে আইনের ফাঁদে কিন্তু তারাই এখন পড়েছে। তো এখন আমরা রাজনৈতিক দল যদি আগামী নির্বাচনে যদি চিন্তা করি যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে এখন পর্যন্ত জনমত জরিপ বা যেটাই বলেন, যদি চিন্তা করে যে বিএনপি প্রধান দল তারা যদি রাজনৈতিক মানে সরকার গঠন করে, তাহলে তারা কি করবে? তারা নিশ্চয়ই চিন্তা করবে যে এইটা যদি বাস্তবায়ন করে পরবর্তীতে আবার যখন আসবে তখন তো এই ফাঁদে আমরা পড়ব। তো শুধু বিএনপি না, জামাত ইসলাম বা যে কোনো দল আসুক, তো তারা আমার মনে হয় খুব বেছে কোন জিনিসটা রাজনীতিবিদদের জন্য মঙ্গলজনক সেটাই রাখার চিন্তা করবেন। তবে অবশ্যই তারা দেশের চিন্তা করবেন। এমন কিছু করা যাবে না যেটা দেশের জন্য ক্ষতিকর হয়, সেটা করবে না নিশ্চয়ই। জি, আরেকটি বিষয় আপনাকে একটু বলি। আপনার নিউজের মধ্যে কিছু সাব পয়েন্ট আছে, যেখানে আপনি বলেছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার ডাকের অপেক্ষায় বিএনপি। এরপরে নির্বাচন কমিশন সংস্কার প্রধান বলছেন যে কাউকে অযাচিতভাবে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছি না। অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন বিরাজনীতিকরণের চেষ্টা। ফেরারি আসামি নির্বাচন হতে পারবেন না, এটা আমরা আলোচনা করেছি। সাংবাদিক মানবাধিকার কর্মীর উপর হামলাকারীরা প্রার্থী হতে পারবেন না। গুম খুনে জড়িতদের অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও নিয়ে আসা হয়েছে। আপনি নিউজে এই বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন। আসলে রাজনৈতিক দলগুলোর মত কি, বা আপনি কথা বলে কি বুঝেছেন যে আসলে তারা কি চায়? রাজনৈতিক দলগুলোর যে এখন পর্যন্ত মানে আলোচনা আসছে, সেটা কিন্তু তারা বারবারই বলেছেন একটা কথা, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, সেটা কি মানে নির্বাচন কমিশন গঠন বা অন্যান্য ভোটার তালিকার সেই সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন চাচ্ছেন তারা। এবং আপনি কোট করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলছেন প্রধান উপদেষ্টার ডাকের অপেক্ষায়। আমি এর আগেই আপনাকে বলেছি যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, নিশ্চয়ই তিনি সেটার কথাই বলছেন যে সামনে যারা ডাকলে তারা যেন সেই জায়গায় মতামত দিতে পারে, কী সংস্কার করতে চায় সেটা তারা তুলে ধরতে পারে। এবং বিরাজনীতিকরণের জন্য একজন যে এক্সপার্ট তিনি বলেছেন, সেটা হয়তো তিনি চিন্তা ভাবনা করেই বলেছেন। আমি যেটা আপনি একটু আগেও ব্যাখ্যা করছিলাম যে যদি এরকম ঢালাওভাবে মানে ফেরারি আসামি এবং অভিযুক্ত হয়েছে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে আপনি রাজনীতিবিদ খুঁজে পাবেন করে। এবং বিল খেলাপি, ঋণ খেলাপি অনেক আমরা দেখেছি যে ওই আপনার মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার আগের দিনও বিল দিয়ে সে প্রার্থী হয়েছে। এখন সেইটা যদি বন্ধ করে দেওয়া হয়, তখন অনেক ব্যবসায়ী বা যারা শিল্পপতি তারা তো রাজনীতিতে আসবে না। জি, তাহলে রাজনীতিতে করবে কারা? রাজনীতিতে কারা থাকবে এবং কারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন এবং কারা পারবেন না, সেই প্রশ্নের উত্তর আমরা মোটামুটি পেয়ে গেছি এবং আমরা বুঝতে পারছি। এবং আরও বেশি জানতে হলে এবং বিস্তারিত পড়তে হলে অবশ্যই আমাদের সময়ের পত্রিকায় চোখ রাখতে হবে। শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে ছিলাম মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে ছিলেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। আগামীকাল একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে এবং অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।